ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। ওকে, আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু বাকিদেরকে একটু জয়েন করার সুযোগ দিই। বাকিদেরকে একটু জয়েন করতে বলেন, বাকিদেরকে একটু দ্রুত জয়েন করতে বলেন। আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো, যেহেতু আমাদের গত ক্লাসে একটু নেটের সমস্যা দিছিল, যার কারণে আমরা হিসাব সমীকরণের ম্যাথের যে পার্টটা সেটা সম্পূর্ণ করতে পারিনি। সো আজকে আমরা হিসাব সমীকরণ থেকে ম্যাথ করব। প্লাস আমরা কি করব, হিসাব সমীকরণ সংক্রান্ত প্লাস আপনার শেয়ার মূলধনের একটা টপিক আছে লভ্যাংশ, আমরা লভ্যাংশটা ইনশাল্লাহ সম্পূর্ণ শেষ করে ফেলবো। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা প্রত্যেকে একটু দ্রুত জয়েন করে ফেলি, আর প্রত্যেকে খাতা কলম নিয়ে বসি, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসি, প্রত্যেক খাতা কলম নিয়ে বসে আগের টপিকগুলো একটু রেডি করেন, আগের টপিকগুলো একটু রিভিশন করেন, আগের টপিকগুলো একটু রিভিশন করেন। আমি জাস্ট 2-1 মিনিট সময় নিব, যাতে বাকিরা জয়েন করতে পারে। অনেকেই নামাজ পড়তে যায়, নামাজের সময়টা চাইছে যে ভাইয়া একটু নামাজটা পড়ার পরে যাতে একটু ক্লাসটা শুরু করি। সেজন্য আমরা মূলত এরকম প্রায় 8:25-30 বাজে যায়, যেহেতু 8:15 থেকে নামাজ, তো অনেকে একটু নামাজের পরে জয়েন হয়। আচ্ছা, প্রত্যেকে যারা আমরা আগে ক্লাস করছি, আগে ক্লাসে আগের টপিকগুলো একটু রিভিশন করেন, আগের টপিকগুলো একটু রিভিশন করেন। আমি ক্লাস শুরু করলে ইনশাল্লাহ আমাদের আজকের টপিকটা আমরা সম্পূর্ণ শেষ করে ফেলবো। আচ্ছা, আস্তে আস্তে আমরা জয়েন করি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি, দেখি প্রশ্নের একটু অ্যান্সার করেন। সেটা হচ্ছে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান কোনটি? আমাকে একটু বলেন তো ভাইয়া, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান কোনটি? আমি কোনো অপশন দিব না, কারণ এই বিষয়গুলো সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে হবে। দেখে আমাকে একটু অ্যান্সার করেন, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান কোনটি? আমরা ক্লাস নাম্বার 1-এ পড়াইছিলাম। ক্লাস নাম্বার 1-এ আমরা আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা সম্পর্কে পড়ছিলাম। সেখানে আমাদের একটা পড়া ছিল, আমি এবং মার্ক করে দিছিলাম, এখান থেকে প্রশ্ন হয়, এই প্রশ্নটাই হয়, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান কোনটি? দেখে আমাকে একটু অ্যান্সার করেন। বাকিরা আস্তে আস্তে আমরা একটু আগের পড়াগুলো রিভিশন করি, ওইখান থেকে একটু অ্যান্সার করেন। আচ্ছা, নিলয় আইএফআরএস। আচ্ছা, আইএফআরএস দেখি বাকিরা, বাকিরা বাকিরা কি বলে? আইএফআরএস। আচ্ছা, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান কোনটি? সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান কোনটি? আইএফআরএস, আইএফআরএস। সো একটু মাথায় রাখবেন, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান হচ্ছে কি ভাইয়া? আইএফআরএস, আইএফআরএস। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান মান হচ্ছে আইএফআরএস। দেখি এখন আমাকে বলেন তো, নীতিমালা কোনটি? সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা কোনটি? সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা কোনটি?
যারা ক্লাস করছেন তারা অ্যান্সার দিতে পারবেন, এবং রিভিশন করছেন আপনারা সরাসরি অপশন ছাড়া অ্যান্সার দিতে পারবেন। আমি যেটা বলছি বারবার রিভিশন করা দরকার, প্লাস প্রশ্ন অ্যানালাইসিস করা দরকার। সো আপনি যদি অ্যান্সারগুলো না পারেন তার মানে বুঝবেন আপনার পড়ার মধ্যে ঘাটতি আছে, আপনি যথাযথ রিভিশন করেন নাই, ক্লাসটা করছেন নাকি মন দিয়ে সেটাও একমাত্র আপনি ভালো জানেন। ওকে, গ্যাপ গ্যাপ, আচ্ছা ঠিক আছে। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা হচ্ছে ভাইয়া গ্যাপ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে সিএ ডিগ্রি কে প্রদান করে? বাংলাদেশে সিএ ডিগ্রি কে প্রদান করে? বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে? বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে? বাংলাদেশে সিএ ডিগ্রি কে প্রদান করে? বাংলাদেশে সিএ ডিগ্রি কে প্রদান করে? বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে? বাংলাদেশে সিএ ডিগ্রি কে প্রদান করে? বাংলাদেশে সিএ ডিগ্রি কে প্রদান করে দেখি। আচ্ছা, নিলয় আইসিএবি, আইসিএবি। ওকে, দেখি বাকিরা কি বলে। আচ্ছা ঠিক আছে, লিমন আইসিএবি, আইসিএবি। প্রশ্ন হয় সিএ ডিগ্রির, এই প্রশ্নটা হয় সর্বজন স্বীকৃত নীতিমালা প্রশ্ন হয়, প্লাস মান থেকে প্রশ্ন হয়। তাহলে এটা কে প্রদান করতেছে ভাইয়া? আইসিএবি, আইসিএবি, আইসিএবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সো প্রশ্ন এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো কমন প্রশ্ন। এখান থেকে আমার কি হয়, এখান থেকে আমার ভার্সিটি অ্যাডমিশনে বারবার প্রশ্ন হয়। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যদি করে ওকে আলহামদুলিল্লাহ, না করলে আমার রাজশাহীতে করবে অথবা গুচ্ছতে করবে। সো এই প্রশ্নগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, আইসিএবি, আইসিএবি। আচ্ছা, আমাকে আরেকটা পূর্ণরূপ বলেন। ট্রিপল এর পূর্ণরূপ কি? এ এ এর পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ কি হবে? এ এ এ এটার পূর্ণরূপ কি হবে? এ এ এ এটার পূর্ণরূপ কি? বলেন, অ্যান্সার বলেন, এটার পূর্ণরূপ কি হবে? আচ্ছা বিদ্যাসাগর, আপনি আজকে জয়েন করছেন, আপনাকে অবশ্যই আগে রেকর্ড ক্লাসটা করে নিতে হবে। আপনি রেকর্ড ক্লাস আপনি দুপুরে জয়েন করছেন, আপনার দরকার ছিল এর আগের মধ্যে রেকর্ড ক্লাস সম্পূর্ণ করা। যেহেতু ক্লাসের মাঝখানে আপনি আগের দুইটা টপিক কমপ্লিট না, আজকের ক্লাসে জয়েন করছেন, জয়েন করে আপনার ম্যাথটা, হ্যাঁ ঠিক আছে, ম্যাথ করতে পারবেন, প্লাস আপনার সমীকরণ সংক্রান্ত পরিবর্তন ওইগুলো একটু সমস্যা হবে, যেহেতু আগের ক্লাসটা আপনার করানি, যেহেতু আগের ক্লাসটা করেনি। তারপরও যেগুলো পারেন সেটা 100% নিয়ে যাবেন, যেটা পারেন না সেটা অবশ্যই প্রশ্ন করবেন। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ঠিক আছে, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। ওকে ঠিক আছে, সবার মাথায় আছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। ওকে, এটার পুনরূপ আর লিখলাম না, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এখন আমাকে একটু বলবেন যে পণ্য উত্তোলন, এটা আপনার হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন? পণ্য উত্তোলন হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন? দেন আমাদের লাস্ট প্রশ্ন, এটার পর আমরা আজকের টপিকে চলে যাব। পণ্য উত্তোলন এটা হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন? পণ্য উত্তোলন হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন? আমরা পরিবর্তন পড়ছিলাম গত ক্লাসে, পরিবর্তনে এ টু জেড শেষ করছি। সো একটু বলেন, পণ্য উত্তোলন হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। ওকে, আচ্ছা কাঠামো, ঠিক আছে, কাঠামো পারছেন যেহেতু। আচ্ছা, আগে পড়া থাকলে আলহামদুলিল্লাহ, যদি এটা আমি ফ্রি ক্লাসে কমপ্লিট করে দিছিলাম। ফ্রি ক্লাসের মধ্যে হিসাব সমীকরণের পরিবর্তনটা পড়ানো হয়েছিল। সো প্রাইভেট ব্যাচের ক্লাসটা দেখে নেবেন যাতে ক্লিয়ার থাকে, এবং রিভিশন করবেন বিষয়গুলো একটু বারবার ক্লিয়ার করবেন। ওকে, দেখি বাকিরা বলেন। পণ্য উত্তোলন হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন? পণ্য উত্তোলন হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন ঘটায়? পণ্য উত্তোলন, আচ্ছা, গুণগত বা কাঠামোগত। ওকে ঠিক আছে, গুণগত বা কাঠামোগত, গুণগত বা কাঠামোগত পণ্য উত্তোলন হিসাব সমীকরণে গুণগত বা কাঠামোগত পরিবর্তন করে। ঠিক আছে, ওকে, কাঠামো, ঠিক আছে, গুণগত, হ্যাঁ গুণগত বা কাঠামোগত। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে একটু যদি কনফিউজ করে, পরীক্ষার প্রশ্নটা যদি একটু কঠিন করতে যায়, তখন আপনার অপশনের মধ্যে গুণগত বা কাঠামোগত অপশনটা থাকবে না, তখন আপনি কি অ্যান্সারটা দিবেন? তখন আপনি পরিমাণ বা নিটগত অ্যান্সারটা কি করতে পারবেন না, কখনো আপনার অ্যান্সার করার কি থাকবে না, সুযোগ থাকবে না। ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। কারণ পণ্য উত্তোলন, পণ্যের পর আমার কি হবে ভাইয়া? ক্রয় থাকবে। আর একটা হচ্ছে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, তাহলে এটা কি হবে ভাইয়া? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। এটা হচ্ছে আমার এক পাশের পরিবর্তন হবে, এক পাশের পরিবর্তন। ওকে ঠিক আছে, গুণগত বা কাঠামোগত। ওকে, তাহলে আমাদের আজকে যে টপিক হিসাব সমীকরণের ম্যাথ,
আমরা হিসাব সমীকরণের ম্যাথটা একটু কমপ্লিট করব। সবাই একটু খাতা কলম নিয়ে বসান, সবাই একটু আমরা খাতা কলম নিয়ে বসি, সবাই খাতা কলম নিয়ে বসি, দেন রেডি হলে আমাকে জানান যে ভাইয়া রেডি, তাহলে আমরা শুরু করব। হিসাব সমীকরণের ম্যাথ থেকে আপনি অবশ্যই একটা প্রশ্ন পাবেন, বিশেষ করে ডিউতে প্রশ্নটা হয়ে থাকে, ডিউতে এরকম প্রশ্ন হয় হিসাব সমীকরণ থেকে। এক পাশের যে অর্থাৎ হিসাব সমীকরণের যে আপনার ম্যাথগুলো থাকে এখান থেকে ঢাবিতে একটা প্রশ্ন হয়, প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আসবেই, কিন্তু ঢাবিতে প্রায় দেখা যায়। সবাই আমরা একটু খাতা কলম নিয়ে বসি, সবাই খাতা কলম নিয়ে বসি, দেন রেডি হলে আমাকে একটু জানাই যে ভাইয়া রেডি, তাহলে আমরা শুরু করতেছি। ওকে, আচ্ছা, আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে ভাইয়া হিসাব সমীকরণ থেকে আমার প্রশ্নটা কিরকম হয়, হিসাব সমীকরণ থেকে আমার প্রশ্নটা কিরকম হয়, কোন ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারে। এই বিষয়টা যদি আমি ক্লিয়ার থাকি তাহলে আমার পক্ষে কোনো প্রকার ম্যাথ করা কোনো কিছু কি হবে না, কঠিন লাগবে না, কোনো কিছু আমার কি লাগবে না ভাইয়া, কঠিন লাগবে না। আসেন তাহলে আমরা প্রথমত প্রশ্ন প্যাটার্নটা জানবো। হিসাব সমীকরণ থেকে কি ধরনের আমার ম্যাথ হয়। সর্বপ্রথম হচ্ছে তোমাকে আমরা প্রত্যেকে জানি ভাইয়া হিসাব সমীকরণের মধ্যে কি আছে, সম্পদ ইজিক্যাল টু কি থাকে, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সো আমাদেরকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক থেকে। প্রারম্ভিক, এখন ভাইয়া প্রারম্ভিক মানে কি ভাইয়া, প্রারম্ভিক মানে হচ্ছে আমার প্রারম্ভিক সম্পদ কত, প্রারম্ভিক দায় কত, অথবা প্রারম্ভিক মালিকানা সত্ত্ব কত। অর্থাৎ বছরের শুরু সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা সত্ত্ব পাবো, অথবা সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করলে আমরা দায় পাবো, অথবা দায় প্লাস মালিকানা সত্ত্ব যদি আমরা যোগ করি আমরা সম্পদ পাবো। অর্থাৎ বছরের শুরু সম্পদ অথবা দায় অথবা মালিকানা সত্ত্ব আমাকে প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করতে দেখা যায়। প্লাস আমাকে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে লাভ ক্ষতি, এবং সর্বশেষ একটা বিষয় সেটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী, এই তিনটা জিনিস জিজ্ঞেস করে। সমাপনী সম্পদও হইতে পারে, সমাপনী দায় প্লাস সমাপনী মালিকানা সত্ত্ব। এই বিষয়গুলো আমাকে কি করা হয় ভাইয়া, প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করা হয়। তিন ধরনের প্রশ্ন হয়, প্রারম্ভিক, লাভ ক্ষতি, সমাপনী। এখন প্রারম্ভিকটা আমরা কিভাবে বের করবো ভাইয়া, প্রারম্ভিকটা আমরা কিভাবে বের করব, প্রারম্ভিকটা সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা সত্ত্ব পাবো, সম্পদ থেকে যদি আমরা মালিকানা সত্ত্ব বিয়োগ করি আমরা কি পাবো, আমরা দায় পাবো। এটা হচ্ছে আমার একেবারে প্রারম্ভিকের যে সূত্রটা, এই সূত্র অ্যাপ্লাই করলে আমি প্রারম্ভিকের অ্যান্সারটা দিতে পারবো। আমরা কিছুক্ষণ পরে ম্যাথ করব, কিন্তু ম্যাথে যাওয়ার আগে আমি একটু বিষয়গুলো ক্লিয়ার করে যাই যাতে ম্যাথে গেলে আমার সমস্যা না হয়। এখন ভাইয়া হিসাব সমীকরণের মধ্যে আমি লাভ ক্ষতি কিভাবে বের করব, লাভ ক্ষতি কিভাবে বের করব। আমার প্রথমে তো কি থাকবে ভাইয়া, প্রারম্ভিক সম্পদ থাকবে, দায় থাকবে। প্রারম্ভিক মানে কি, প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু, বছরের শুরু, একটা হচ্ছে শুরু, বছরের শুরু, এবং আরেকটা বিষয় থাকবে মাঝামাঝি, মাঝামাঝি, এবং সর্বশেষ কি ভাইয়া, সর্বশেষ হচ্ছে সমাপনী, সমাপনী। এখন আমরা প্রারম্ভিকটা বুঝলাম, প্রারম্ভিকটা আমরা এইভাবে বের করব। এখন লাভ ক্ষতির যে বিষয়টা, লাভ ক্ষতির বিষয়টা কখন হয় ভাইয়া, বছরের মাঝামাঝি সময়ে হবে লাভ ক্ষতি। অর্থাৎ সম্পদ এবং দায়ের পার্থক্য যেটা হবে সেটাই হচ্ছে আমার কি ভাইয়া, সেটাই হচ্ছে আমার লাভ ক্ষতি। কারণ লাভ ক্ষতি কোথায় বসে, লাভ ক্ষতি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, লাভ ক্ষতি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। বছরের মাঝামাঝি সময়ে সম্পদ এবং দায়ের মধ্যে যে পরিবর্তন ঘটবে ওই পরিবর্তনের ফলাফলটা, পরিবর্তনের যে ফলাফলটা সেটাই হবে আমার লাভ ক্ষতি। একটু জাস্ট মাথায় সেট করেন, আমি ম্যাথে বিষয়গুলো আরো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব। মাঝামাঝি কি বলছি, বছরের মাঝামাঝি সময়ে সম্পদ এবং দায়ের যে পার্থক্য হয়, সম্পদের সাথে কিসের পার্থক্য, সম্পদ এবং দায়ের যে পার্থক্য, সম্পদ এবং দায়ের পার্থক্যটাই হবে আমার কি, লাভ ক্ষতি। যদি নেগেটিভ রেজাল্ট আসে, নেগেটিভ আসলে এটা আমার ক্ষতি, নেগেটিভ আসলে হবে আমার ক্ষতি, যদি পজিটিভ আসে, পজিটিভ আসলে হবে আমার লাভ। কখন ভাইয়া, বছরের মাঝামাঝি পরিবর্তনটা, তখন আমাকে যদি বলে লাভ ক্ষতি বের করার জন্য আমার প্রারম্ভিকের দরকার নাই, আমি জাস্ট দেখব বছরের মাঝামাঝি সময়ে সম্পদ এবং দায়ের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন লাভ ক্ষতির বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে নাকি আমাকে বলেন। লাভ ক্ষতির বিষয়টা বা এতটুকু যতটুকু আলোচনা করলাম মাথায় সেট হয়েছে কিনা। প্রারম্ভিক মানে সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা সত্ত্ব, সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করলে দায়, এরকম প্রশ্ন হবে। তারপর হচ্ছে লাভ ক্ষতি প্রশ্ন কিরকম, লাভ ক্ষতি হচ্ছে প্রারম্ভিক দেখার দরকার নাই, জাস্ট বছরের মিডিয়ালের মধ্যে মাঝামাঝি সময়ে সম্পদ দায়ের যে পরিমাণ পার্থক্য সেটা হচ্ছে লাভ ক্ষতি। যদি নেগেটিভে আসে মান তাহলে ক্ষতি, যদি পজিটিভ মান আসে তাহলে লাভ। এতটুকু বুঝতে পারছেন।
এতটুকু প্রত্যেকে ক্লিয়ার? ওকে, নিলয় ক্লিয়ার, ওকে, বিদ্যাসাগর ক্লিয়ার, গুপ্তা ক্লিয়ার। তাহলে বুঝতে পারছেন। এখন লাস্ট আরেকটা বিষয় কি ভাইয়া? আরেকটা বিষয় হচ্ছে সমাপনী। ওকে, ক্লিয়ার ভাই। সর্বশেষ আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে ভাইয়া সমাপনী। সমাপনীটা কিভাবে? সমাপনী হচ্ছে প্রারম্ভিকের একটা ফলাফল পাবো, প্রারম্ভিক প্লাস মাঝামাঝি সময়, এবং সর্বশেষ হচ্ছে সমাপনীটা আমরা বের করব। অর্থাৎ প্রারম্ভিকের একটা রেজাল্ট পাবো, প্রারম্ভিকের রেজাল্টের সাথে আমরা মাঝামাঝি সময়ের অ্যামাউন্ট গুলো কি করব, যোগ বিয়োগ করব। যদি প্লাসে আসে যোগ, মাইনাসে আসলে বিয়োগ। প্রারম্ভিক তো আমরা পাচ্ছি, সম্পদ থেকে দায় বিয়োগ করলে মালিকানা সত্য, অর্থাৎ আমরা এ পাবো, এরপর আমরা এল পাবো, এবং কি পাবো, মালিকানা সত্য পাবো। দেন আমার মাঝামাঝি সময়ের যে পরিবর্তনটা, এখানে যে বললাম সম্পদ ও দায়ের পার্থক্য, এই পরিবর্তনটা বসাবো। যদি বলা হয় সম্পদ বাড়ছে, সম্পদ প্লাস করব। যদি বলা হয় সম্পদ বছরে মাঝামাঝি সময় কমছে, তাহলে মাইনাস করব। এরপরে দায়ের সময়ও সেম, দায় হ্রাস বৃদ্ধি যেটাই বলুক, আমরা যদি হ্রাস হয় তাহলে মাইনাস করব, যদি বলা হয় বৃদ্ধি তাহলে আমরা প্লাস করব। দেন আমরা সমাপনী মানে কি, সমাপনী মান হচ্ছে প্রারম্ভিক প্লাস যতটুকু পরিবর্তন বলছে সেটা যোগ করলে আমরা সমাপনী সম্পদ পাবো। সমাপনী সম্পদের পর আমরা সমাপনী দায় পাবো। তো সম্পদ থেকে যদি দায় বিয়োগ করি আমরা ইজিলি মালিকানা সত্যটা পেয়ে যাব। বুঝতে পারছেন এখন? এখন বুঝতে পারছেন কিনা? আচ্ছা মফিজুর ভাইয়া আরেকবার বোঝান। আচ্ছা, যেহেতু লাস্টে আসতো, নামাজের পর আসতো, দেখো প্রারম্ভিক মানে কি, আমি আবার শুরু থেকে শেষ করতেছি, আবার ক্লিয়ার করেন। প্রারম্ভিক মানে কি, আমার প্রশ্নটা হবে তিন ধরনের: প্রারম্ভিক, লাভ ক্ষতি, সমাপনী। প্রারম্ভিক, লাভ ক্ষতি, সমাপনী। প্রারম্ভিক মানে হচ্ছে শুরু, লাভ ক্ষতি মানে হচ্ছে মাঝামাঝি, আর সমাপনী মানে হচ্ছে তো বছরের শেষে। সমাপনী মানে কখন ভাইয়া? সমাপনী মানে হচ্ছে বছরের শেষে। তো তিনটা স্টেপ আছে, শুরু, মাঝামাঝি, শেষ। শুরু সম্পদ থেকে যদি দায় বিয়োগ করি মালিকানা সত্য, সম্পদ থেকে মালিকানা সত্য বিয়োগ করলে দায়, আমি সমীকরণের পরিবর্তনে দেখাইছিলাম। তাহলে আমরা শুরু সম্পদ থেকে দায় বিয়োগ করলে আমরা মালিকানা সত্য পাবো, সম্পদ থেকে মালিকানা সত্য বিয়োগ করলে আমরা দায় পাবো। তাহলে আমরা প্রারম্ভিক যেটাই বিয়োগ বের করতে বলে আমরা খুব ইজিলি বের করতে পারবো। এখন ভাইয়া লাভ ক্ষতি কিভাবে বের করব? লাভ ক্ষতি বের করব বছরের মাঝামাঝি সময়ে যে পরিবর্তনগুলো ঘটবে। অর্থাৎ লাভ ক্ষতি কোন আইটেমে পড়ে? লাভ ক্ষতি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্বের অংশ। তার মানে সম্পদ এবং দায়ের পার্থক্য যতটুকু হবে, আমি যদি বলি সম্পদ 100, দায় হচ্ছে কত? দায় হচ্ছে 40। অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে সম্পদ বাড়ছে 100, দায় কমছে কত? 40। তাহলে যে পার্থক্যটা, পার্থক্য হচ্ছে 60। এই 60 মান যদি আমার পজিটিভ হয় তাহলে এটা আমার লাভ, যদি এটা নেগেটিভ হয় তাহলে আমার ক্ষতি। অর্থাৎ মাঝামাঝি সময়ে সম্পদ দায়ের পার্থক্য হচ্ছে আমার লাভ ক্ষতি। আর সমাপনী মানে কি ভাইয়া? সমাপনী মানে হচ্ছে বছরের প্রারম্ভিক, প্রারম্ভিকের সাথে মাঝামাঝির পরিবর্তন যোগ বিয়োগ করার পরে সমাপনী যে রেজাল্টগুলো পাবো সেটাই হচ্ছে আমার সমাপনী সম্পদ, সমাপনী দায় এবং সমাপনী মালিকানা সত্ত্ব। এখন ক্লিয়ার হয়েছে কিনা? এ টু জেড ক্লিয়ার হয়েছে কিনা? এখন ম্যাথে অ্যাপ্লাই করবেন, এখন সংক্ষিপ্তভাবে ম্যাথে অ্যাপ্লাই করবেন। দেন আমি আপনার কিসে যাব? দেন আমি আপনার ভার্সিটি অ্যাডমিশনের যে ইয়ার কোশ্চেনে যাব। বুঝতে পারছেন কিনা? এখন আমি সংক্ষিপ্তভাবে সংখ্যার মধ্যে ক্লিয়ার করে দিব, বাট যতটুকু বলছি ক্লিয়ার হয়েছে কিনা সবার? ওকে, মফিজুর ক্লিয়ার, বাকিদের আশা করি বুঝতে পারছেন, বাকিরাও বুঝতে পারছেন। ওকে, তাহলে আমি সরাসরি বড় সংখ্যার মধ্যে যাচ্ছি না, আমি ছোট ছোট সংখ্যা দিয়ে আমি একটু ক্লিয়ার করি, ছোট ছোট সংখ্যা দিয়ে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনার বছরের শুরুতে সম্পদ ছিল কত? বছরের শুরুতে সম্পদ ছিল, এগুলো লেখার দরকার নেই, জাস্ট আমাকে সংক্ষিপ্তভাবে অ্যান্সার দিবেন। বছরের শুরুতে সম্পদ ছিল 11, আর মালিকানা সত্ত্ব ছিল কত? মালিকানা সত্ত্ব ছিল 7। বছরের শুরুতে সম্পদ ছিল 11, মালিকানা সত্ত্ব 7। আমাকে বলেন তাহলে বছরের শুরুর দায় কত? বছরের শুরুর দায় কত হবে ভাইয়া? বড় সংখ্যায় যাচ্ছি না, বড় সংখ্যায় সরাসরি আমরা ইয়ার কোশ্চেনে যাব। এখন আমাকে জাস্ট সংক্ষিপ্তভাবে অ্যান্সার করেন, জাস্ট আমাকে অ্যান্সার করেন। আপনি বুঝতে পারলে তাহলে দেখবেন আলোচনা ক্লিয়ার হয়ে গেছে। সম্পদ হচ্ছে বছরের শুরুতে 10, মালিকানা সত্ত্ব হচ্ছে 7, তাহলে আপনার দায় কত? তাহলে আপনার দায় কত হবে দেখি বলেন? তাহলে আপনার দায় কত হবে ভাইয়া? ওকে, দায় 4 টাকা।
দায় 4 টাকা। তাহলে আমরা কিভাবে বের করছি, সম্পদ থেকে মালিকানা সত্ত্বের যে পার্থক্য, সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বিয়োগ করলে আমরা দায় পাচ্ছি। তাহলে দায় কত ভাইয়া, দায় হচ্ছে 4 টাকা, দায় হচ্ছে 4 টাকা। তো আমাকে এরকম প্রশ্ন দিবে, সম্পদ থাকবে তখন হয়তো দায় থাকবে। এখন আমি যদি বলি বছরের শুরুতে সম্পদ 11 টাকা, দায় হচ্ছে 4 টাকা, মালিকানা সত্ত্ব কত, মালিকানা সত্ত্ব তাহলে 60 টাকা। খুব সহজ বিষয়, খুব সহজ বিষয়। আমরা এটা অ্যাপ্লাই করলে আমরা বছরের, হ্যাঁ ঠিক আছে 4 টাকা, আমরা বছরের শুরুর বিষয়টা পাবো। এখন আমি আবার সেম প্রশ্নের মধ্যে আমি যদি বলি সম্পদ হচ্ছে 11, মালিকানা সত্ত্ব হচ্ছে 7, বছরের মাঝামাঝিতে, বছরের মাঝামাঝিতে, বছরের মাঝামাঝি সময়ে, বছরের মাঝামাঝি যে সময়, বছরের মাঝামাঝি সময় সম্পদ বাড়ছে, সম্পদ বৃদ্ধি পাইছে 5 এবং সম্পদ বৃদ্ধি পাইছে 5 এবং দায় হ্রাস পাইছে কত, দায় হ্রাস পাইছে 2। দায় হ্রাস 2 হলে লাভ ক্ষতি কত, দায় হ্রাস যদি 2 হয় তাহলে লাভ বা ক্ষতি কত, লাভ ক্ষতি কত দেখি আমাকে বলেন তো, লাভ ক্ষতি কত হবে। পরিবর্তনটা একটু ভালো করে ক্লিয়ার করবেন, পরিবর্তনটা চেঞ্জ আমার কিন্তু কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয়। লাভ ক্ষতি কত, লাভ ক্ষতি বলেন, লাভ ক্ষতি বলেন, লাভ ক্ষতি বলেন, লাভ ক্ষতি কত হবে, লাভ ক্ষতি কত, বছরের মাঝে সম্পদ বৃদ্ধি পাইছে 5, দায় হ্রাস পাইছে 2, তার মানে মালিকানা সত্ত্ব কত, মালিকানা সত্ত্ব কত, মালিকানা সত্ত্ব কত, মালিকানা সত্ত্ব না সরি, লাভ ক্ষতি কত, লাভ বা ক্ষতি কত, লাভ বা ক্ষতি কত হবে। দেখি বলেন, দেখি একটু প্রত্যেকেই বলেন, একটু খেয়াল করেন আমার এটা কিরকম, সম্পদ বৃদ্ধি, তার মানে আমার সম্পদে আছে 5, দায়ে আছে -2, তার মানে এখানে লাভ ক্ষতি কত আসবে, লাভ ক্ষতি কত মাথায় রাখবেন, দুই পাশ অবশ্যই কি হইতে হবে, দুই পাশ অবশ্যই সমান হতে 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 হবে। হ্যাঁ +7 ওকে, দেখি বাকিরা কি বলে, বাকিরা কি বলে। একটু আগে আমি যেটা বলছিলাম, দুই পাশ অবশ্যই সমান হইতে হবে, দুই পাশ অবশ্যই সমান হইতে হবে, দুই পাশ অবশ্যই সমান হইতে হবে। হ্যাঁ +7 হবে। বিদ্যাসাগর আপনি কি বলছেন, -3, -3 হবে না, কারণ আমাদের দুই পাশ সমান হওয়া লাগে। আমরা এর আগের ক্লাসে আমরা চিহ্নের পরিবর্তনটা দেখাইছিলাম, চিহ্নের পরিবর্তন অর্থাৎ সমান চিহ্নের এই পাশে মাইনাস থাকলে এটা যদি এই পাশে আসে এটা প্লাস হবে, এটা যদি প্লাস থাকে এটা সমান চিহ্নের যদি ডান দিকে আসে এটা মাইনাস হবে। তার মানে আমার 5 আছে এবং পরিবর্তন থেকে যদি এই পাশে আসে তাহলে 2, তার মানে আমার যেহেতু পজিটিভ মান তাহলে আমার লাভ হচ্ছে 60 টাকা, তাহলে আমার লাভ হচ্ছে 60 টাকা, লাভ হচ্ছে 60 টাকা। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ লাভ হবে 60 টাকা, লাভ হচ্ছে 60 টাকা, কারণ এটা নেগেটিভ মান, এটা যদি আমার সমান চিহ্নের পরবর্তী দিকে আসে, অন্য দিকে আসে, তাহলে এটা চিহ্ন পরিবর্তন হবে। আশা করি বুঝতে পারছেন, আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। তাহলে আপনার যে পরিবর্তন, তাহলে আমি যদি ওভারঅল বিষয়টা দেখি, আমার বছরের শুরুতে সম্পদ 11 প্লাস আমার কি ছিল ভাইয়া, মালিকানা সত্ত্ব ছিল 7 এবং আমার দায় ছিল কত ভাইয়া, দায় ছিল 4 টাকা, দায় ছিল 4 টাকা। আমরা প্রারম্ভিকের কাজটা করলাম, আমার সম্পদ বৃদ্ধি পাইছে কত, সম্পদ বৃদ্ধি পাইছে 5, আমার দায় হ্রাস পাইছে কত ভাইয়া, দায় হ্রাস পাইছে 2, তাহলে আমার সমাপনী সম্পদ কত, সমাপনী সম্পদ 16 প্লাস আমার সমাপনী দায় হচ্ছে 2, তাহলে আমার সমাপনী মালিকানা সত্ত্ব কত, সমাপনী মালিকানা সত্ত্ব যেহেতু এখানে 16 এইদিকে 2, এটা যদি সমান চিহ্নের এই পাশে আসে তাহলে এটা নেগেটিভ মান, তাহলে এখানে হবে কত 14, সমাপনী মালিকানা সত্ত্ব কত 14। বুঝতে পারছেন এখন, হ্যাঁ বিদ্যাসাগর +7 সমাপনীটাও বুঝতে পারছেন কিনা বলেন, সমাপনীটা বুঝতে পারছেন কিনা বলেন। ছোট সংখ্যায় ক্লিয়ার করলাম, এখন ইয়ার কোশ্চেনে যাব আমরা, এখন ইয়ার কোশ্চেনে যাব, বুঝতে পারছেন কিনা। প্রারম্ভিক সম্পদ আমার মালিকানা সত্ত্ব ছিল, দায় ছিল না, তাহলে দায় আমরা জানি, তাহলে দায় হচ্ছে কত 4, বছরে মাঝামাঝি সময় সম্পদ বৃদ্ধি পাইছে 5 প্লাস আপনার এখানে কি হয়েছে, আপনার এখানে হ্রাস পাইছে, হ্রাস পাইছে কত, হ্রাস পাইছে -2, তাহলে আসছে কত ভাইয়া, সমাপনী সম্পদ 16, দায় আসছে 2, আপনার কি আসছে, আপনার সমাপনী মালিকানা সত্ত্ব আসছে 14,
এটা হচ্ছে আমার কি ম্যাথের ফর্মুলা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? এখন আরেকটা বিষয় দেখেন, আপনারা কি পাইছিলেন ভাই? আপনারা পাইছিলেন লাভ হচ্ছে 60 টাকা। এখন দেখেন এই যে এখানে যদি আপনি লাভের অংশটা বসান তাহলে কত? 7 ছিল প্রারম্ভিক, লাভ হচ্ছে 7, আপনার টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 14। মিলছে, A to Z মিলে গেছে। বুঝতে পারছেন কিনা এখন বলেন? এখন বুঝতে পারছেন কিনা বলেন? A to Z 100% ক্লিয়ার হয়েছে কিনা? প্রত্যেকের 100 ক্লিয়ার হয়েছে কিনা? এখন আমরা ইয়ার কোশ্চেন করব। প্রত্যেকের 100 ক্লিয়ার হয়েছে কিনা? প্রারম্ভিকের বিষয়টা, লাভ ক্ষতির বিষয়টা, সমাপনীর বিষয়টা প্রত্যেকের 100 ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, নিলয় ক্লিয়ার। ভালো করতে হবে, খুব ভালো করতে হবে, যেহেতু সেকেন্ড টাইমার। একেবারে আমি চাই আমার সেকেন্ড টাইমার যা আসছে প্রত্যেকে যাতে জিএসটি বলেন এবং রাবিতে পরীক্ষা দিতে পারবেন। ঢাকার বিষয়টা হয়তো বিবেচনায় আনলে যদি হয় ঢাকা ভার্সিটিতে তাহলে তো এক্সাম দিবেন। যদি ঢাকা ভার্সিটি এক্সাম না হয়, জিএসটিতে যাতে আমি টপে থাকতে পারি এবং রাজশাহীতে যদি আমি এক্সাম দিই তাহলে যেন আমার রাজশাহীতে চলে আসে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি হিসাব সমীকরণের ম্যাথের ফর্মুলাগুলো কিভাবে কাজ করবে কিভাবে। এখন আমরা কি করব ভাইয়া? এখন আসেন আমরা ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করি। ওকে, প্রত্যেকে আমরা একটু প্রশ্নটা তোলার চেষ্টা করব। যেহেতু নোট করবেন, A to Z সম্পূর্ণটা নোট করবেন। ওকে, নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 1 আমাকে প্রশ্ন বলছে, আচ্ছা, যে কোনো একটা সাল অর্থাৎ প্রারম্ভিক অর্থাৎ শুরুতে, বছরের শুরুতে কি হয়েছে ভাইয়া? বছরের শুরুতে সম্পদ হ্রাস। বছরের শুরুতে সম্পদ হ্রাস পাই হচ্ছে 80,000। বছরের শুরুতে সম্পদ হ্রাস পাই 80,000 টাকা। বছরের শুরুতে সম্পদ হ্রাস পাই 80,000 টাকা এবং দায় বৃদ্ধি 30,000। এবং দায় বৃদ্ধি 30,000 টাকা। দায় বৃদ্ধি 30,000 টাকা। 30,000 টাকা। এখন আপনাকে বলছে মালিকানা সত্য কত? মালিকানা সত্য কত? দেখি প্রথম প্রশ্ন সমাধান করেন। প্রত্যেকে প্রথম প্রশ্নটা সমাধান করে ফেলেন। আপনার বছরের শুরুতে সম্পদ 80,000 টাকা বলছে, বৃদ্ধি, আচ্ছা সম্পদ হ্রাস পায়। বছরের শুরুতে সম্পদ নেগেটিভ ছিল, বছরের শুরুতে সম্পদটা ছিল নেগেটিভ 80,000, দায় ছিল পজিটিভ 30,000, বৃদ্ধি ছিল 30,000। আপনাকে বলছে মালিকানা সত্য কত? আপনাকে বলছে মালিকানা সত্য কত? দেখি প্রত্যেকে আমার অ্যান্সারটা করেন। ওকে, আচ্ছা আচ্ছা। গুপ্তা বলছে নেগেটিভ 1,10,000। ওকে, আচ্ছা। লিমন বলছে নেগেটিভ 1,10,000। বিদ্যাসাগর নেগেটিভ 1,10,000 টাকা। নিলয় ঠিক আছে, নেগেটিভ 1,10,000। প্রত্যেকের অ্যান্সার, 4 জন অ্যান্সার করছে, সবার অ্যান্সার সেম। দেখি বাকির অ্যান্সার করেন যারা লাইভ দেখতেছেন। ম্যাথ ক্লাস, ম্যাথে চেষ্টা করবেন A to Z অ্যান্সার করার জন্য, বোঝার জন্য। এছাড়া ক্লাস থেকে ক্লাসটা যদি শুধু শুধু দেখেন তাহলে বুঝতে পারবেন না। আচ্ছা, মফিজুর নেগেটিভ 1,10,000 টাকা। ঠিক আছে, আমার সঠিক অ্যান্সার হচ্ছে নেগেটিভ 1,10,000 টাকা। নেগেটিভ 1 লক্ষ কি আসবে ভাইয়া? 10,000 টাকা। কারণ বছর শুরুতে সম্পদ হ্রাস, তার মানে নেগেটিভে কত? নেগেটিভ হচ্ছে 80, প্লাস আমার এখানে যেহেতু পজিটিভ মান আছে, পজিটিভ হচ্ছে 30। এখন আমি বলছিলাম হিসাব সমীকরণের দুই পাশ সব সময় সমান হইতে হবে। এখন যদি আমি এটা সমান করতে যাই, এটা এখানে আছে পজিটিভ, এটা বিপরীত পাশে আসলে হয়ে যাবে নেগেটিভ মান। নেগেটিভে আসবে কত? নেগেটিভে আসবে 30। তার মানে টোটাল নেগেটিভ দাঁড়াবে কত? টোটাল নেগেটিভ মান দাঁড়াবে 1,10,000 টাকা। টোটাল নেগেটিভ মান 1,10,000 টাকা। এখন যদি আমি খেয়াল করি, নেগেটিভ 1,10,000, পজিটিভে 30, তাহলে এখানে রেজাল্ট কত? নেগেটিভ 80,000 টাকা। তাহলে আমার এখানে সম্পদ নেগেটিভ 80, এখানে আমার টোটাল রেজাল্টও নেগেটিভ 80। কিন্তু আমার প্রশ্ন মালিকানা সত্য কত? মালিকানা সত্য হচ্ছে ভাইয়া নেগেটিভ 1,10,000 টাকা। বুঝতে পারছেন? আচ্ছা, সবার অ্যান্সার ঠিক আছে। ওকে, 2 নাম্বার অ্যান্সার করেন। 2 নাম্বারটা অ্যান্সার করে ফেলেন। সম্পদ হ্রাস 50,000 টাকা, দায় হ্রাস পাইছে 90,000 টাকা, মালিকানা সত্য কত? এটা ছিল ঢাবির প্রশ্ন 14-15 সেশনের ডিউ প্রশ্ন। এটাও ডিউ এর প্রশ্ন। অ্যান্সার করেন, অ্যান্সার করে ফেলেন। পরবর্তী 2 নাম্বার প্রশ্নে অ্যান্সার করেন। 2 নাম্বার প্রশ্নে অ্যান্সার করে ফেলেন। সবগুলো প্রায় ডিউ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আপনি একটু করেন।
ওকে অ্যান্সার করে ফেলছেন। আচ্ছা নিলয় বলছে পজিটিভ 40, বিদ্যাসাগর পজিটিভ 40, লিমন বলছে প্লাস 40। ওকে দেখি বাকিরা কি বলে, দেখি বাকিরা কি বলে। ওকে গুপ্তা ঠিক আছে, আচ্ছা মফিজুর ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে, পজিটিভ 40,000 টাকা। কারণ এটা আছে নেগেটিভ মান। ওকে নেগেটিভে বসাইলাম 50, নেগেটিভে বসাইলাম 50। এটা বলছে এটা কত, এটা বলছে নেগেটিভ আছে কত, নেগেটিভ আছে কত 90,000 টাকা। তাহলে আমরা যদি পরিবর্তন করতে যাই তাহলে এটা এই পাশে আসলে পজিটিভ মান হয়ে যাবে, তাহলে নেগেটিভ এবং পজিটিভের পার্থক্য হয়ে যাবে প্লাস 40,000 টাকা। তাহলে আমরা আমাদের মালিকানা সত্য কত, প্লাস 40,000 টাকা। খুব ভালো, খুব ভালো, খুব ভালো অ্যান্সার করতে পারতেছেন। প্রত্যেকের অ্যান্সার রাইট, প্রত্যেকের অ্যান্সার রাইট। দেখি এখন এটা বলেন, শুরুতে সম্পদ, বছরের শুরুতে সম্পদ 1 লক্ষ টাকা, মালিকানা সত্ত্ব 70,000 টাকা, মাঝামাঝি সময়ের যে পরিবর্তন সম্পদ বৃদ্ধি 50, দায় হ্রাস হচ্ছে 10,000 টাকা। আপনাকে বলছে সমাপনী, আপনাকে বলছে সমাপনী, সমাপনী মালিকানা সত্ত্ব কত, সমাপনী মালিকানা সত্ত্ব কত, দেখি অ্যান্সার করেন। সমাপনী মালিকানা সত্ত্ব কত, সমাপনী মালিকানা সত্ত্ব কত, সমাপনী মালিকানা সত্য কত, প্রত্যেকে অ্যান্সার করেন। খাতার মধ্যে সুন্দরভাবে অ্যান্সার করবেন যাতে ভাইয়াকে নোটটা একটু ভালোভাবে দিতে পারেন। আচ্ছা অ্যান্সার কি করে ফেলছেন? আচ্ছা বিদ্যাসাগর অ্যান্সার করছে, দেখি বাকি অ্যান্সার করুক। দায় হ্রাস 19 টাকা। ওকে দেখি অ্যান্সার করেন, অ্যান্সার করেন, দেখি অ্যান্সার ওইটা অ্যান্সার করে শেষ। ওকে নিলয় 1,30,000 টাকা। দেখি বাকির অ্যান্সার করেন, বাকির অ্যান্সার করেন। এটা অ্যান্সার কত আসছে, এটা অ্যান্সার কত, সমাপনী, সমাপনীটা আমি দেখাইছি, শুরুটা বের করবেন, শুরুর সম্পদ দায় মালিকানা সত্ত্ব বের করবেন, মাঝামাঝি কি পরিবর্তন হয়েছে পরিবর্তনটা দেখবেন, পরিবর্তন দেখার পরে অ্যান্সারটা করবেন। সমাপনীতে সম্পদ কত, সমাপনীর দায় কত, তাহলে সমাপনীর সম্পদ এবং দায়ের পার্থক্য যেটা সেটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। আচ্ছা গুপ্তা বলছে মফিজুর, ওকে লিমন, নীলা, বিদ্যাসাগর, ওকে সবাই বলছে 1,30,000 টাকা পজিটিভ মান, পজিটিভ মান 1,30,000 টাকা। খুব ভালো, সবার অ্যান্সার একেবারে প্রত্যেকের অ্যান্সার ঠিক আছে। আচ্ছা মেহেরুন ঠিক আছে, পজিটিভ 1,30,000 টাকা, প্রত্যেকের অ্যান্সার ঠিক আছে, কারোর অ্যান্সার ভুল নাই। তাহলে আমার সম্পদ কত 1 লক্ষ, মালিকানা সত্য কত 70, তার মানে আমার কত এখানে হচ্ছে 1 লক্ষ, এখানে হচ্ছে 70, তার মানে মাঝে এখানে কত আসবে, এখানে হচ্ছে 30,000 টাকা। বছরের আমার কি হচ্ছে সম্পদ বৃদ্ধি 50, ওকে সম্পদ বৃদ্ধি 50 প্লাস আমার দায় হ্রাস হচ্ছে 10, তার মানে দায় হ্রাস হচ্ছে 10,000 টাকা। তাহলে সমাপনী সম্পদ হচ্ছে 150 কে, আচ্ছা 1,50,000 টাকা, 1,50,000। আমার দায় কত, দায় হচ্ছে 20,000 টাকা, 20,000, তার মানে সম্পদ এবং দায়ের পার্থক্য 1,50,000। খুব ভালো, খুব ভালো, সবার অ্যান্সার ঠিক আছে। এখন এটা বলেন, এটা বলেন, এটা বলেন, এটার মালিকানা সত্য কত। এটা অনেকবার আসছে, অনেকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে প্রশ্ন, এটা অনেকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে। বছরের শুরু সম্পদ দিয়ে আছে, মালিকানা সত্য আমরা জানি না, তাহলে দায় কত, দায় বের করেন। উক্ত বছর সম্পদ বৃদ্ধি 37 টাকা, দায় হ্রাস 19 টাকা, দায় হ্রাস পাইছে কত ভাইয়া 19 টাকা। আপনাকে বলছে তাহলে আপনার কি সমাপনী মালিকানা সত্য কত, সমাপনী মালিকানা সত্য কত, দেখি বলি ফেলেন, প্রত্যেকে অ্যান্সারটা বলি ফেলেন। দেখি অ্যান্সার করেন প্রত্যেকেই। আচ্ছা করতে থাকেন, করতে থাকেন, আগের প্রসেস, ঠিক আগের প্রসেসটা, আগের প্রসেসটা।
অ্যান্সার আসছে। ওকে, নিলয় বলছে 574 টাকা। একটু ক্যালকুলেশন করো আবার, একটু ক্যালকুলেশন করো। 500 নাই, কত আসবে, কত আসবে? বছর শুরুতে সম্পদ হচ্ছে কত? সম্পদ হচ্ছে 682, মালিকানা সত্ত্ব হচ্ছে 418 টাকা, উক্ত বছর সম্পদ বৃদ্ধি হচ্ছে 37 টাকা, দায় হ্রাস হচ্ছে 19 টাকা। বলছে মালিকানা সত্ত্ব কত, তার মানে মাঝামাঝি হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব বলছে, সমাপনী মালিকানা সত্ত্ব বলছে। দেখে অ্যান্সার করেন সমাপনী। ওকে, মফিজুর 474, গুপ্তা 474, 474 টাকা বলতেছে। দেখি বাকিরা বলেন, বাকিরা বলেন। সেম প্রসেস, সেম প্রসেস, সেম প্রসেস আসছে। এখানে পরিবর্তন কিছু নেই, যার সংখ্যার পরিবর্তন হয়েছে। সো আপনাদের সময়ও হুবহু প্রশ্ন তুলে দিবে অথবা সংখ্যার পরিবর্তন করবে, এর বাইরে কিচ্ছু করবে না। প্রশ্ন প্যাটার্ন সেম, প্রশ্ন যেরকম করবে সবগুলোই সেম থাকবে, জাস্ট মান পরিবর্তন। 19-এর জায়গায় 20 বলবে, 30 বলবে, যে কোনো কিছু। ওকে, 474 টাকা লিমন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, বিদ্যাসাগর 474 টাকা, 474। তার মানে কত ভাইয়া? 682 ছিল, 682। এইদিকে ছিল 418, 418। সো এখানে পার্থক্য হচ্ছে আমার দায়, দায়ের পরে সম্পদ বৃদ্ধি 37, এবং কি পাইছে? দায় হ্রাস পাইছে 19 টাকা। আচ্ছা, দায় হ্রাস এখানে 19 টাকা বসবে, দায় হ্রাস এখানে 19। দেন আমরা যদি ক্যালকুলেশন করি আমরা 474 টাকা পাবো। হ্যাঁ সরি, ঠিক আছে নীল, 474 টাকা হচ্ছে আমার রাইট অ্যান্সার, 474 টাকা। এই প্রশ্নটা অনেকবার আসছে, এই প্রশ্নটা অনেকবার আসছে। ওকে, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন একটু পড়েন। সম্পদ এবং দায় ছিল 4,50,000, 1,75,000 বছরের আচ্ছা, উক্ত বছর আপনার সম্পদ বৃদ্ধি, অর্থাৎ মাঝামাঝি সময়ে সম্পদ বৃদ্ধি পাইছে 1 লক্ষ, দায় বৃদ্ধি পাইছে 2,50,000 টাকা। বলছে লাভ ক্ষতি কত, বলছে লাভ বা ক্ষতি কত, লাভ ক্ষতি কত? দেখি অ্যান্সার করে ফেলেন, লাভ ক্ষতি কত অ্যান্সার করে ফেলেন। লাভ ক্ষতি কত? সো লাভ ক্ষতিতে কি করতে হয় না করতে হয়? লাভ ক্ষতি কত আসে একটু করে ফেলেন। লাভ ক্ষতি বছরের শুরুতে সম্পদ দিয়ে আছে, আমার দায় দিয়ে আছে, তার মানে আমরা মাঝামাঝি সময় কি করতে হয় না করতে হয় আমি শিখাইছি, মাঝামাঝি সময় কি করতে হয় আমি শিখাইছি। আমাকে লাভ ক্ষতি বলি ফেলেন, লাভ ক্ষতি কত? লাভ ক্ষতি কত বলি ফেলেন, লাভ ক্ষতি কত প্রত্যেকে বলি ফেলেন, লাভ ক্ষতি কত আসে? বছর শুরুতে সম্পদ আছে, দায় আছে, উক্ত বছর সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি, লাভ ক্ষতি কত? লাভ ক্ষতি কত কত কত? দ্রুত দ্রুত, একটা এমসিকিউ এর জন্য সর্বোচ্চ কতক্ষণ পাবেন? একটা এমসিকিউ এর জন্য 30 থেকে 35 সেকেন্ডের মতো পাবেন। সেকেন্ড, আমি জাস্ট সেকেন্ডে 30 থেকে 35 সেকেন্ড, এর বেশি পাওয়া যায় না, এর বেশি পাওয়া যায় না। চেষ্টা করেন, চেষ্টা করেন। অ্যান্সার কোথায়? এতক্ষণ লাগতেছে নাকি আমার আসতেছে না অ্যান্সার? অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? লাভ ক্ষতি কত? লাভ ক্ষতি কত হবে? লাভ ক্ষতি না পারলে বলেন পারতেছি না, বাট আমি তো শিখাইলাম। না পারলে বলেন পারতেছি না, বাট এতক্ষণ কেন? আচ্ছা প্লাস, আচ্ছা প্লাস 3,50,000। আসলে কি আপনারা আমাদের কি বলছে, চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয়। দুইজন অ্যান্সার করছেন। আচ্ছা ভাই এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আচ্ছা ক্লিয়ার বোঝেন নাই, ক্লিয়ার বোঝেন নাই। লাভ ক্ষতি আমি কি বলছি ভাইয়া? লাভ ক্ষতি মানে হচ্ছে বছরের মাঝামাঝি সময়ের পরিবর্তন। লাভ ক্ষতিতে আমার প্রারম্ভিক দেখার দরকার নাই,
এবং লাভ ক্ষতিতে আমার কোনো প্রকার প্রারম্ভিক দেখার দরকার নাই। লাভ ক্ষতি কখন ভাইয়া? বছরের মাঝামাঝি সময়ে সম্পদ এবং দায়ের মধ্যে যে পরিবর্তনটা হবে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? সেটাকে আমরা বলবো লাভ ক্ষতি। লাভ ক্ষতি। এখন আমার কি বলছে ভাইয়া? আমাকে বলছে আমার সম্পদ বৃদ্ধি পাইছে কত? সম্পদ বৃদ্ধি আছে 1 লক্ষ টাকা। সম্পদ বৃদ্ধি 1 লক্ষ টাকা। দায় বৃদ্ধি কত ভাইয়া? দায় বৃদ্ধি হচ্ছে 2,50,000 টাকা। যারা প্লাস বলছেন, যারা প্লাস 3,50,000 বলছেন, কিভাবে 3,50,000 হয়? এটা কিসে আছে ভাইয়া? এটা আছে পজিটিভ মান। এটা আছে পজিটিভ মান। এটা সমান চিহ্নের পরবর্তী পাশে আসলে, বিপরীত পাশে আসলে কি হয়ে যাবে? বিপরীতে -2,50,000, -2,50,000। তার মানে আমার পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে নেগেটিভ 1,50,000, অর্থাৎ এটা হচ্ছে আমার ক্ষতি। অর্থাৎ চিহ্নের পরবর্তী পাশে আসলে সেটা হচ্ছে আমার ক্ষতি, যেটা আমার প্রারম্ভিকের মতোই। মফিজুল যে বুঝতে পারে না, এটা হচ্ছে আমার প্রারম্ভিকের মতোই কাজটা, কিন্তু লাভ ক্ষতি মানে হচ্ছে মাঝামাঝি যে পরিবর্তনটা, সেটাই হচ্ছে লাভ ক্ষতি। শুরুর যেভাবে আমরা কাজ করছি, সম্পদ বের করছি, দায় বের করছি, আমরা সবাই বুঝছি। মাঝামাঝিতে যে পরিবর্তনটা আমাদেরকে সমাপনীত হয়তো বের করতে বলে না, কিন্তু অতিরিক্তভাবে যদি বলে লাভ ক্ষতি বের করার জন্য, আমরা বুঝবো লাভ ক্ষতি মানে মাঝামাঝি সময়ের পরিবর্তন। আমার প্রারম্ভিকও দেখার দরকার নাই, সমাপনীত তো আমি যাবই না। আমার জাস্ট মাঝামাঝি সময়ে সম্পদ দায় যতটুকু পরিবর্তন হয়েছে আমি দেখব, চিহ্ন পরিবর্তন করে এটা যদি পজিটিভ মান আসে এটা আমার অর্থাৎ লাভ। এটা যদি আমার নেগেটিভের রেজাল্ট আসে, এই যে আমাদের নেগেটিভ আসলো, তার মানে এটা হচ্ছে আমার ক্ষতি। তার মানে এখানে পজিটিভ 2,50,000, নেগেটিভ হচ্ছে 1,50,000 টাকা। তাহলে আমার রেজাল্ট আসবে, টোটাল রেজাল্ট আসবে কত? 1 লক্ষ টাকা হচ্ছে পজিটিভ, যেটা আমার এই দুই পাশ মিলে গেছে। কিন্তু আমাকে জিজ্ঞেস করছে লাভ ক্ষতি কত, সেজন্য আমার ক্ষতি হচ্ছে 1,50,000 টাকা। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ ঠিক আছে। এখন মাইনাস বলতেছেন, এখন অনেকে মাইনাস বলছেন, বা শুরুতে 3,50,000 পজিটিভ বলছেন, এবং অনেকে অ্যান্সার করতে পারেন নাই। এখন বুঝতে পারছেন কিনা? এখন বুঝতে পারছেন কিনা? প্রারম্ভিকের মতোই কাজটা, কিন্তু লাভ ক্ষতি মান হচ্ছে মাঝামাঝি সময়ের যে কাজটা আমরা করব, মাঝামাঝি সময়ের পার্থক্য। প্রত্যেকের ক্লিয়ার? এবং হিসাব সমীকরণ থেকে এই ধরনের প্রশ্ন আসলে পারা যাবে কিনা আমাকে মন থেকে বলেন, পারা যাবে কিনা একেবারে এই ধরনের প্রশ্ন আসলে? এর বাহিরে অন্য কোনো প্রশ্ন নাই, অন্য কোনো প্রশ্ন আসবেও না, আসেও নাই। আসবে কি এই প্রশ্ন? শুধুমাত্র মান পরিবর্তন করবে, আর কোনো কিচ্ছু করবে না। সো পারবেন কিনা প্রত্যেকে মন থেকে, যে এখান থেকে প্রশ্ন আসলে আমি অবশ্যই পারবো। কঠিন কিচ্ছু নাই, আমরা জাস্ট পরিবর্তনটা খেয়াল করবো। বছরের শুরুতে পরিবর্তনটা হচ্ছে প্রারম্ভিক, মাঝামাঝি সময়ের পরিবর্তনটা হচ্ছে লাভ ক্ষতি, এবং সর্বশেষ পরিবর্তনটা হচ্ছে সমাপনী সম্পদ, সমাপনী দায় এবং মালিকানা সত্ত্ব। এবং যদি বলা হয় লাভ ক্ষতি বের করার জন্য, লাভ ক্ষতি বের করতে হলে মাঝামাঝি পরিবর্তনের পার্থক্য দেখাবো। যদি লাভ ক্ষতি বের করতে না বলে, জাস্ট বৃদ্ধি পাইলে যোগ, হ্রাস পাইলে বিয়োগ, এতটুক কাজ, এতটুক কাজ, এতটুক কাজ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার? পারবো ভাইয়া, পারবো ভাইয়া, ক্লিয়ার ভাই? ঠিক আছে, পারা যাবে, পারা যাবে, পারা যাবে। মনে হয় পারবো, মনে হয় দিয়ে কোনো কিছু নাই। যেটা আপনি, যদি আপনার কনফিউজ থাকে, আপনি ক্লিয়ার করে যাবেন। আপনি একটা মানে 90% ক্লিয়ার, 10% ক্লিয়ার না, নিজের মধ্যে কনফিউজ সৃষ্টি করে রাখি যাবেন না। যেটা আপনি ক্লিয়ার করবেন, আপনার যদি যদি এখনো যদি মনে হয় আমি পারবো আবার পারবো না, এরকম মনে হলে আপনি ক্লিয়ার করেন, যে আমাকে ওই 3 নাম্বার ম্যাথটা, 2 নাম্বার ম্যাথটা ক্লিয়ার করে দেন। কিন্তু যেটা আপনি ক্লিয়ার করবেন, আপনি 100% ক্লিয়ার করেন, যাতে আপনি পরবর্তী আপনার বন্ধুকে বুঝাইতে পারেন যে এটা এভাবে হবে, ওইটা এইভাবে হবে। তো ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবেন, এবং ইয়ার কোশ্চেন যেগুলো আছে, ইয়ার কোশ্চেনগুলো দেখবেন। যেহেতু র্যাপস বইটা ফলো করেন, র্যাপস বইয়ের মধ্যে প্রায় 7-8টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আছে, প্লাস আরো অতিরিক্ত 2-1টা থাকতে পারে। আপনি ওগুলো প্র্যাকটিস করলে দেখবেন আপনার 100% ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমাদের পরবর্তী টপিকটা কি ভাইয়া? পরবর্তী টপিকটা হচ্ছে লভ্যাংশ। লভ্যাংশ অনেকে অনেকভাবে, মানে অনেকে হয়তো হিসাব সমীকরণের সাথে আপনাকে ক্লিয়ার করাই দিবে, অনেকে আবার এটা আপনার শেয়ার মূলধনের সাথে কি করে, ক্লিয়ার করে, যেহেতু লভ্যাংশটা শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়, শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। সো আমরা হিসাব সমীকরণের সাথে ক্লিয়ার করে ফেলে। সো পরবর্তী টপিকের হেডিং দেন, প্রত্যেকে ভালো করে নোট করবেন, যাতে পরবর্তী আপনি দেখলে বিষয়টা বুঝতে পারেন। আসেন, পরবর্তী টপিক কি ভাইয়া? পরবর্তী টপিক হচ্ছে লভ্যাংশ। পরবর্তী টপিক হচ্ছে লভ্যাংশ। এখন আমাকে বলেন, লভ্যাংশ এটা কি আয় নাকি ব্যয়? লভ্যাংশ এটা কি আয় নাকি ব্যয়? আমি বলি নাই প্রাপ্তি, আমি বলি নাই প্রদান। লভ্যাংশ এটা আয় নাকি ব্যয়? লভ্যাংশ কি আয় নাকি লভ্যাংশ ব্যয়?
পরবর্তীতে আমরা লভ্যাংশ কাকে বলে জানবো, লভ্যাংশ কিভাবে দেয়, কখন দেয়, দেওয়ার ফলে জাবেদা কি এবং হিসাব সমীকরণের পরিবর্তনটাকে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব। জাস্ট আমাকে বলেন লভ্যাংশটা আসলে কি, আয়, ব্যয়, দায় নাকি মালিকানা সত্ত্ব? এক্সপেন্স। আচ্ছা ঠিক আছে, এক্সপেন্স। লভ্যাংশ হচ্ছে ব্যয়। দেখি বাকিরা কি বলে। লভ্যাংশ, লভ্যাংশ আসলে এটা কারা পায়? লভ্যাংশ পায় হচ্ছে শেয়ার হোল্ডাররা, এবং লভ্যাংশ কে দেয়? লভ্যাংশ দেয় হচ্ছে কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান। লভ্যাংশ দেয় কে? কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান। তো এটা আমরা দুইটা সেন্সে চিন্তা করতে পারি। যদি প্রতিষ্ঠান কি করে? প্রতিষ্ঠান লভ্যাংশ প্রদান করে, তার মানে লভ্যাংশটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। হ্যাঁ ঠিক আছে, মেহরুন ব্যয়, ব্যয়, ওকে নিলয় ব্যয়। লভ্যাংশ প্রতিষ্ঠান প্রদান করে, তার মানে লভ্যাংশটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। শেয়ার হোল্ডার কি পায়? শেয়ার হোল্ডার লভ্যাংশ পায়, তার মানে শেয়ার হোল্ডারদের জন্য হচ্ছে আয়। কিন্তু আমার প্রতিষ্ঠান যেহেতু প্রদান করে, হ্যাঁ নিলয় ঠিক আছে, কোম্পানির ব্যয়, কারণ এটা কোম্পানি প্রদান করে, কোম্পানির জন্য লভ্যাংশ ব্যয়। কে কাকে দেয়? শেয়ার হোল্ডারদেরকে দেয়, তার মানে শেয়ার হোল্ডাররা কি পায়? লভ্যাংশ পায়। তার মানে লভ্যাংশ কোম্পানির ব্যয়, শেয়ার হোল্ডারদের জন্য আয়। কোম্পানির ব্যয়, শেয়ার হোল্ডারদের জন্য আয়। এখন প্রশ্ন হচ্ছে লভ্যাংশ কোন থেকে দেয়া হয়? দেখি একটু বলেন তো, লভ্যাংশটা প্রদান করে কোথা থেকে, কোন জায়গা থেকে বা কোন সোর্স থেকে লভ্যাংশ প্রদান করা হয়? কোন সোর্স থেকে লভ্যাংশ প্রদান করা হয়? হ্যাঁ ঠিক আছে, এক্সপেন্স। ঠিক আছে, এক্সপেন্স বলছেন, ঠিক আছে। তার মানে কোম্পানির জন্য ব্যয়, এটা কোম্পানির ব্যয়, কোম্পানির জন্য ব্যয়, কোম্পানির ব্যয় এবং কি শেয়ার হোল্ডারের আয়। শেয়ার যে হোল্ডার, শেয়ার হোল্ডারের আয়। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, লভ্যাংশটা দেয় কোথা থেকে? প্রতিষ্ঠান তো প্রত্যেক বছর লভ্যাংশ প্রদান করে, এই লভ্যাংশটা দেয় কোথা থেকে? দেখি যারা জানেন একটু বলেন। জমাকৃত মুনাফার অংশ থেকে দেয়া হয়। নিলয় বলছে জমাকৃত মুনাফার অংশ থেকে। বাকিরা বলতে পারেন আচ্ছা বিদ্যাসাগর আয় থেকে। হ্যাঁ আয়, আমার প্রতিষ্ঠানের জমাকৃত আয় বলেন, জমাকৃত মুনাফা বলেন, জমাকৃত আয় বলতে পারেন বা জমাকৃত মুনাফা বলতে পারেন। তার মানে আমি লভ্যাংশটা প্রদান করতেছি কোত্থেকে ভাইয়া? লভ্যাংশটা প্রদান করতেছি আমার যে জমাকৃত মুনাফা, জমাকৃত যে মুনাফা, জমাকৃত মুনাফা থেকে আমরা কি করি ভাইয়া? জমাকৃত মুনাফা থেকে আমরা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করি। তাহলে এখন একটু আমরা লভ্যাংশ কাকে বলে এটা একটু সংজ্ঞাটা লিখে ফেলবো। আমার ঢাবির রিটেনের জন্য গুরুত্বপূর্ণ হইতে পারে, অর্থাৎ আমাকে জিজ্ঞেস করতে পারে, এবং বাকিরাও একটু লিখে ফেলবেন। লভ্যাংশ কাকে বলে? কোম্পানির জমাকৃত মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়। কোম্পানির জমাকৃত মুনাফার, কোম্পানির জমাকৃত মুনাফা, কোম্পানির জমাকৃত মুনাফার যে অংশটুকু, যে অংশটুকু আমরা কাকে প্রদান করি ভাইয়া? শেয়ার হোল্ডারদেরকে। যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে প্রদান করা হয়, যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে কি করা হয়? শেয়ার হোল্ডারদের মধ্যে প্রদান করা হয়, শেয়ার হোল্ডারদের মধ্যে প্রদান করা হয়, তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে বলতেছি আমরা লভ্যাংশ। প্রত্যেকে আমরা একটু লিখে ফেলবো, প্রত্যেকে আমরা লিখে ফেলবো। যদি আপনারা অ্যান্সার দিয়ে ফেলছেন যে জমাকৃত মুনাফা থেকে প্রদান করা হয়, তার মানে এটাই হচ্ছে আমার সংজ্ঞা। কোম্পানির জমাকৃত যে মুনাফা, সেই মুনাফার যে অংশটুকু আমরা কাকে কাকে প্রদান করি? শেয়ার হোল্ডারদেরকে প্রদান করি, তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে বলবো আমরা লভ্যাংশ, তাকে বলবো আমরা লভ্যাংশ। প্রত্যেকে আমি জাস্ট একটা মিনিট সময় দিচ্ছি, একটু লিখে ফেলবেন, একটু এগুলো সম্পূর্ণ লিখবেন। কোম্পানির জন্য ব্যয় প্লাস জমাকৃত মুনাফা থেকে প্রদান করা হয়, শেয়ার হোল্ডারদের জন্য হচ্ছে লভ্যাংশ আয়। তার মানে লভ্যাংশের সংজ্ঞা হচ্ছে, অর্থাৎ জমাকৃত মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদেরকে দেয়া হয়, তাকে বলতেছি আমরা কি ভাইয়া? তাকে বলতেছি আমরা লভ্যাংশ। আশা করি প্রত্যেকের লেখা শেষ, আশা করি প্রত্যেকের লেখা শেষ। এখন লভ্যাংশটা ভাইয়া কয় ভাবে দিতে পারে? লভ্যাংশটা একটা প্রতিষ্ঠান 4 ভাবে দিতে পারে। লভ্যাংশ 4 ভাবে দেয়া যায়। লভ্যাংশ কয় ভাবে? 4 ভাবে দেয়া যায়। 4 ভাবে লভ্যাংশ 4 ভাবে দেয়া যায়, দেয়া যায়। কি কিভাবে ভাইয়া? লভ্যাংশ 4 ভাগের মধ্যে একটা হচ্ছে আপনি নগদ লভ্যাংশ দিতে পারেন, এরপরে হচ্ছে আপনি শেয়ার দিতে পারেন, শেয়ার দিতে পারেন। 3 নাম্বার হচ্ছে আপনি যে কোনো প্রকার কি দিতে পারেন? আপনি যে কোনো প্রকার সম্পদ প্রদান করতে পারেন, সম্পদ।
এবং 4 নাম্বার হচ্ছে আপনি কি দিতে পারেন, আপনি যে কোনো প্রকার নোট প্রদান করতে পারেন, আপনি যে কোনো নোট প্রদান করতে পারেন। কিন্তু আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ দুইটা, সেটা হচ্ছে নগদ এবং শেয়ার। নগদ এবং শেয়ার, এটাই হচ্ছে আমার ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মাথায় রাখবেন লভ্যাংশ কয়ভাবে দেওয়া হয়, 4 ভাবে দেওয়া হয়। নগদে দেওয়া যায়, প্লাস শেয়ারের লভ্যাংশ, প্লাস সম্পদ, অথবা কি, অথবা নোট প্রদান করা হয়। প্রত্যেকের লেখা শেষ হলে জানাবেন, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। এতটুকু প্রত্যেকের লেখা হলে জানাবেন, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। জাস্ট লভ্যাংশ সংখ্যাটা মাথায় রাখবেন। প্লাস লভ্যাংশ হচ্ছে কোম্পানির জন্য ব্যয়, শেয়ার হোল্ডারের জন্য আয়, প্রদান করা হয় জমাকৃত মুনাফা থেকে। এটাও প্রশ্ন করা হয় যে লভ্যাংশ কোথা থেকে প্রদান করা হয়, কোম্পানির জমাকৃত মুনাফা অর্থাৎ রিজার্ভ অ্যাকাউন্ট থেকে, যতটুকু সে কি রাখে, জমা রাখে। ওকে, লেখা শেষ। বাকিদের আশা করি লেখা শেষ। তাহলে আমার ভার্সিটি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ দুইটা লভ্যাংশ কি ভাইয়া, একটা হচ্ছে নগদ লভ্যাংশ আর একটা হচ্ছে শেয়ার লভ্যাংশ। একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে শেয়ার লভ্যাংশ। সো আসেন আমরা একেবারে দুইটা একেবারে ভালোভাবে শেষ করব। সর্বপ্রথম আমাদের কোনটা, সর্বপ্রথম হচ্ছে আমাদের নগদ লভ্যাংশ। সর্বপ্রথম হচ্ছে আমাদের একটু হেডিং দিবেন নগদ লভ্যাংশ। নগদ লভ্যাংশ আমরা জাবেদাগুলো খুব ভালোভাবে শেষ করব। নগদ লভ্যাংশ, এখন এই যে নগদ লভ্যাংশ, এই নগদ লভ্যাংশ আমরা কয়ভাবে দিতে পারি। নগদ লভ্যাংশটা প্রতিষ্ঠানে মূলত দুইভাবে দেয়, দুইভাবে প্রদান করে। একটা হচ্ছে ঘোষণার সাথে সাথে প্রদান করে, যে আমি আজকে ঘোষণা দিছি লভ্যাংশ প্রদান করব, আজকেই প্রদান করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমি ঘোষণা দিব একদিন, কিন্তু লভ্যাংশ প্রদান করব অন্য আরো একদিন, অন্য কোনো দিন প্রদান করব। অর্থাৎ ঘোষণার সাথে সাথে, প্রথমটা হচ্ছে লভ্যাংশ হচ্ছে নাম্বার 1 দুইভাবে দিতে পারে। একটা হচ্ছে ঘোষণার সাথে সাথে, ঘোষণার সাথে সাথে প্রদান, ঘোষণার সাথে সাথে কি করা হয়, প্রদান করা হয়। অর্থাৎ আজকে বলছি মানে আজকে দিব, আজকে বলছি মানে আজকে দিব লভ্যাংশ। এবং আরেকটা হচ্ছে ভাইয়া ঘোষণার পরবর্তী, অর্থাৎ আজকে বলছি আগামী 3 দিন পরে তোমাদেরকে লভ্যাংশ দিব। আশা করি বুঝতে পারছেন, আমি সামনে আরো ক্লিয়ার করে দিব। তাহলে আমার দুইটা বিষয়, একটা হচ্ছে ঘোষণার সাথে সাথে প্রদান, আর একটা হচ্ছে ঘোষণার পরবর্তীতে, ঘোষণার পরবর্তীতে প্রদান, ঘোষণার পরবর্তীতে প্রদান করা হয়, দুইটা বিষয়। এখন আমাদেরকে জাবেদাগুলো একটু ভালোভাবে ক্লিয়ার করতে হবে। আসেন আমরা প্রথমটা ক্লিয়ার করি, যে ঘোষণার সাথে সাথে যদি লভ্যাংশ প্রদান করা হয়, এটার জাবেদা কি হবে দেখি, আপনি বলেন। আমি পড়াবো না, আপনি বলেন এটার জাবেদা কি হবে। আমরা জানছি যে লভ্যাংশটা ব্যয়, লভ্যাংশটা ব্যয়। এখন আমরা কোন লভ্যাংশ প্রদান করছি, নগদ টাকা প্রদান করতেছি। এখন আমি আজকে ঘোষণা করছি, আজকেই লভ্যাংশ দিয়ে দিচ্ছি, তাহলে এটা জাবেদা কি হবে দেখি বলেন তো। এইচএসসিতে করছেন এই জাবেদাগুলো, যে লভ্যাংশ প্রদানের জাবেদা কি দিছেন দেখি আমাকে বলেন। লভ্যাংশ প্রদানের জাবেদা কি দিছেন দেখি আমাকে একটু বলেন সবাই। আর আগেই বলছেন যে ভাইয়া লভ্যাংশ হচ্ছে ব্যয়, যেহেতু কোম্পানি লভ্যাংশ প্রদান করতেছে, তাহলে আমাকে বলেন যে ভাইয়া লভ্যাংশ প্রদানের জাবেদা কি। এবং যেহেতু নগদ লভ্যাংশ আজকে বলছে, আজকে প্রদান করে দিচ্ছে, তাহলে এটার জাবেদা কি হবে। দেখি যে কোনো একজন বলেন, প্রত্যেকে চেষ্টা করেন, দেখি আমি কারো অ্যান্সার পাইলে সেটা অ্যান্সার নিচ্ছি। নিলয়, আচ্ছা নগদ লভ্যাংশ ডেবিট, আচ্ছা প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। আচ্ছা নিলয় বলছে নগদ লভ্যাংশ ডেবিট, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। আচ্ছা দেখি বাকিরা কি বলে। ঘোষিত লভ্যাংশ ডেবিট, নগদ ক্রেডিট। ঘোষিত, ঘোষণার সাথে, আচ্ছা ঘোষিত এগুলা লেখার দরকার নাই, লভ্যাংশ ডেবিট, লভ্যাংশ ক্রেডিট। আচ্ছা নিলয়ের যে ভুলটা, আচ্ছা বিদ্যাসাগর ঠিক আছে, আচ্ছা এখন বুঝতে পারছেন, আচ্ছা সরি, ওকে ঠিক আছে। আচ্ছা বিদ্যাসাগর যেটা আমাদেরকে বলছে ভাইয়া, লভ্যাংশ ডেবিট নগদ ক্রেডিট, এখানে প্রদেয় আসবে না, কারণ আমি আজকে বলছি, আমি এখনই দিয়ে দিচ্ছি, আমি আজকেই দিয়ে দিচ্ছি। সো আজকে যেটা প্রদান করতেছি আমি সেটা আজকেই রেকর্ড করে ফেলবো। ওকে আচ্ছা নগদ ক্রেডিট, আচ্ছা ঘোষণার সাথে সাথে প্রদান, তার মানে লভ্যাংশ আমার জন্য কি ব্যয়, তার মানে লভ্যাংশ
ডেবিট, লভ্যাংশ ডেবিট প্লাস কি, যেহেতু আজকেই প্রদান করে দিচ্ছি, আজকে প্রদান করলে কি নগদ ক্রেডিট, কি লভ্যাংশ ভাইয়া, নগদ লভ্যাংশ, তার মানে নগদ ক্রেডিট, লভ্যাংশ ডেবিট নগদ ক্রেডিট, তার মানে আমার নগদ লভ্যাংশ, আচ্ছা মেহেরুন নগদ আচ্ছা লভ্যাংশ ডেবিট নগদ ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা গুপ্তা লভ্যাংশ ডেবিট নগদ ক্রেডিট, তার মানে লভ্যাংশ ডেবিট নগদ ক্রেডিট, তার মানে আমার এই যে লভ্যাংশ, লভ্যাংশ আমার জন্য কি, লভ্যাংশ হচ্ছে আমার জন্য ব্যয়, এটা মালিকানা সত্ত্বের একটা অংশ, আর নগদ হচ্ছে আমার জন্য সম্পদ, এটা হচ্ছে আমার সম্পদের অংশ। এখন আমি যদি বলি যে নগদ লভ্যাংশ ঘোষণার সাথে সাথে প্রদান, এটা হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন, দেখে আমাকে বলেন। ঘোষণার সাথে সাথে যে লভ্যাংশটা প্রদান করছে, এটা হিসাব সমীকরণের কোন ধরনের পরিবর্তন, প্রতিটা পড়া একটা আরেকটার সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা যারা বলি ভার্সিটি অ্যাডমিশন মানে হচ্ছে যে শর্ট সিলেবাস, এটা হচ্ছে ভুল। কারণ আপনার যদি ভার্সিটি অ্যাডমিশনের প্রভাবটা থাকে, প্রভাবের সাথে লভ্যাংশের এই প্রভাবটাও কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। সো ভুলেও শর্ট সিলেবাস বলি ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনটা কখনোই নিবেন না। দেখি এটা অ্যান্সার দেন ভাইয়া। ঘোষণার সাথে সাথে প্রদান করছি, প্রত্যেকের জাবেদা খুব ভালো দিচ্ছেন। লভ্যাংশ ডেবিট ভাইয়া, নগদান হিসাব ক্রেডিট, তার মানে লভ্যাংশটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, যেহেতু এটা ব্যয়। নগদটা হচ্ছে কিসের অংশ ভাইয়া, নগদটা হচ্ছে সম্পদের অংশ, যেহেতু এটা কি, এটা হচ্ছে সম্পদ, অর্থাৎ এটা নগদকে কি করতেছে, হ্রাস করতেছে। এখন আমি জিজ্ঞেস করছি এটা পরিবর্তনটা কি। আচ্ছা আচ্ছা কি মফিজুল, লভ্যাংশ ডেবিট নগদ ক্রেডিট, হ্যাঁ ঠিক আছে, লভ্যাংশ ডেবিট নগদ ক্রেডিট। আচ্ছা এটা কি পরিবর্তন, ওকে বিদ্যাসাগর নিট পরিবর্তন, মেহেরুন পরিমাণগত পরিবর্তন, ঠিক আছে ঠিক আছে, তার মানে পরিবর্তনটাও মাথায় আছে। তাহলে আমরা দেখতেছি লভ্যাংশ ডেবিট নগদান ক্রেডিট, এটা আমার কি পরিবর্তন, নিট বা নিট পরিবর্তন, ঠিক আছে মফিজুল, হ্যাঁ নিট বা পরিমাণগত, তার মানে পরিবর্তনটা কি ভাইয়া, পরিবর্তনটা হচ্ছে নিট বা পরিমাণগত, নিট বা পরিমাণগত। যেহেতু ঘোষণার সাথে সাথে প্রদান, এখানে আমার অন্য কোনো ডেট নাই, আজকে বলছে আজকে প্রদান করছে। ক্লিয়ার, আশা করি এটা প্রত্যেকের ক্লিয়ার। এখন আসেন পরবর্তীটা, ঘোষণার পরবর্তীতে প্রদান, তার মানে ভাইয়া এখানে ডেট কয়টা, এখানে ডেট থাকবে দুইটা, এখানে ডেট আছে কয়টা, ডেট থাকবে দুইটা, দুইটা ডেট থাকবে। অর্থাৎ আমি আজকে কয় তারিখ, আজকে 9 তারিখ, আমি আজকে 9 তারিখে বলছি তোমাদেরকে লভ্যাংশ দিব, আজকে ঘোষণা প্রদান করছি, ঘোষণা প্রদান 9 তারিখে তোমাদেরকে লভ্যাংশ দিব বলছি, কিন্তু এটা কয় তারিখে দিব, কয় তারিখে, যে তোমরা লভ্যাংশ পাবা আমার থেকে, ঘোষণা দিলাম 9 তারিখ, কিন্তু লভ্যাংশ তোমাদেরকে প্রদান করব আমি 11 তারিখে, 11 তারিখ পরবর্তী আমাদের ক্লাস, 11 তারিখে আমি তোমাদেরকে লভ্যাংশ প্রদান করব। তার মানে ঘোষণা করছি একদিন, লভ্যাংশ প্রদান করতেছি আরেকদিন। তাহলে এখানে আমাদের জাবেদা আসবে কয় রকম, জাবেদা আসবে আমাদের দুই রকমের জাবেদা, দুই রকমের জাবেদা। এখন আসেন প্রথম নাম্বার ওয়ান হচ্ছে ঘোষণার দিন। ঘোষণার দিন আমাদের কি জাবেদা হবে ভাইয়া, ঘোষণার দিন যেহেতু আমার কি প্রদান করতেছি ভাইয়া, লভ্যাংশ প্রদান করতেছি, তাহলে আমাদের কয়টা ডেট আসবে, দুইটা ডেট আসবে। প্রথম ডেট হচ্ছে ভাইয়া ঘোষণার দিন, আমাদের জাবেদা কি হবে, জাবেদা হচ্ছে যেহেতু লভ্যাংশ আমার জন্য কি, লভ্যাংশ হচ্ছে আমার জন্য ব্যয়, আমি প্রথমত কি লিখবো ভাইয়া, লভ্যাংশ ডেবিট, প্রথমত কি লিখবো ভাইয়া, লভ্যাংশ ডেবিট, লভ্যাংশ ডেবিট। পরবর্তীতে কি লিখবো ভাইয়া, পরবর্তীতে কি হবে দেখি বলেন তো আমাকে, আপনারাই বলেন, আমি বলবো না। লভ্যাংশ ডেবিট, তাহলে ক্রেডিট কি হবে ভাইয়া, আমি কিন্তু লভ্যাংশ প্রদান করি নাই, আমি আজকে 9 তারিখ, আজকে 9 তারিখে ঘোষণা দিচ্ছি তোমাদেরকে, আমি 11 তারিখে লভ্যাংশ দিব, তার মানে আমি 9 তারিখে জাবেদা দিচ্ছি, যেহেতু এটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে। 9 তারিখে জাবেদার প্রথমে আমার ডেবিট হচ্ছে লভ্যাংশ। এখন আমি বলছি ক্রেডিট কি, ক্রেডিট কি, প্রদেয় লভ্যাংশ, বিদ্যাসাগর বলছে প্রদেয় লভ্যাংশ, বাকিরা বলেন তো, বাকিরা ওকে নিলয় প্রদেয় ক্রেডিট, ওকে, কারণ এটা আমাকে প্রদেয় কেন ভাইয়া, আমি তো লভ্যাংশটা দিচ্ছি না, আমি ভবিষ্যতে দিব, সো ভবিষ্যতে আমি যেটা প্রদান করব সেটা আজকের জন্য, আমার জন্য সেটা আজকে কি, সেটা আমার জন্য আজকে দায়। ওকে গুপ্তা প্রদেয় লভ্যাংশ, তার মানে লভ্যাংশ ডেবিট, প্রদেয় লভ্যাংশ, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট, প্রদেয় লভ্যাংশ কি ভাইয়া, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট, তার মানে লভ্যাংশ আমার কিসের অংশ, মালিকানা সত্ত্বের অংশ, প্রদেয় লভ্যাংশ হচ্ছে আমার দায়ের অংশ, প্রদেয় লভ্যাংশ হচ্ছে আমার দায়ের অংশ। তার মানে এখানে পরিবর্তনটা কি, এখানে পরিবর্তনটা হচ্ছে কাঠামোগত, এখানে পরিবর্তনটা কি ভাইয়া, পরিবর্তনটা হচ্ছে কাঠামোগত, যেহেতু এক পাশের পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ওকে, আশা করি সবাই সম্পূর্ণ বুঝতে পারতেছেন। এখন আসেন
ঘোষণা দিলাম একদিন 9 তারিখ, আজকে হয়ে গেছে 11 তারিখ। যে দিন এখন আমি কি করব, এখন আমি আজকে প্রদানের দিন। আজকে আমার কিসের দিন ভাইয়া? আজকে আমি প্রদান করব, প্রদানের দিনের জাবেদা, প্রদানের দিন, ঘোষণা পরবর্তীতে প্রদান। অর্থাৎ আজকে আমাকে কি করতে হবে ভাইয়া? আজকে আমাকে লভ্যাংশটা প্রদান করতে হবে। প্রদানের দিনের জাবেদা কি হবে? জাবেদা কি হবে দেখি বলেন তো, জাবেদা কি হবে? লভ্যাংশটা কোনটা? লভ্যাংশটা হচ্ছে নগদ, লভ্যাংশটা হচ্ছে নগদ। আজকের দিনের জাবেদা কি? আপনারাই বলেন দেখি, আপনারাই বলেন আজকের দিনের জাবেদা কি? আজকে কিন্তু আমি প্রদান করতেছি। এর আগে ছিল আমার ব্যয় এবং দায়। 9 তারিখে ব্যয় ছিল, দায় ছিল। 11 তারিখে সেটা কোথায় রূপান্তর হবে? প্রদেয় লভ্যাংশ ডেবিট। আচ্ছা, প্রদেয় ডেবিট, নগদ ক্রেডিট বলছে নিলয় গুপ্তা সাহেব। প্রদেয় লভ্যাংশ ডেবিট, নগদ লভ্যাংশ ক্রেডিট। বাকিরা বলেন তো, বাকিরা বলেন। লভ্যাংশ ডেবিট, নগদ ক্রেডিট। লভ্যাংশ ডেবিট না, লভ্যাংশ তো ডেবিট না। লভ্যাংশ তো একবার ডেবিট করছি, লভ্যাংশ একবার ডেবিট করছি এবং দায় করছি ক্রেডিট। আমার দায় ছিল, আমি যেহেতু ঘোষণা করছি, আমি প্রদান করি নাই, আমি এখনো প্রদান করি নাই, আমি ভবিষ্যতে প্রদান করব। আমার জন্য 9 তারিখে সেটা দায় ছিল যে কেউ আমার কাছে কি দায়বদ্ধ, কারণ আমাকে কি করতে হবে? আমাকে দায়টা পরিশোধ করে দিতে হবে। আমাকে কি করতে হবে? আমাকে দায়টা পরিশোধ করতে হবে। সো আজকের দিনে যখন আমি দায় পরিশোধ করে দিব, আমার এই দায়টা কি আর থাকবে? আজকের দিনে যখন আমি আমার দায়টা পরিশোধ করে দিব, আজকের দিনে আমার কোনো প্রকার দায় থাকবে না। আজকের দিনে আমার কোনো প্রকার দায় থাকবে না। আজকের দিনে আমার কোনো প্রকার দায় থাকবে না। তার মানে দায় আগে ছিল কিসে? ক্রেডিটে। সো আজকে যখন দায় থাকবে না, তার মানে দায় করতে হবে কি ভাইয়া? দায় করতে হবে ডেবিট। তার মানে প্রদেয় লভ্যাংশ, তার মানে প্রদেয় লভ্যাংশ কি ভাইয়া? প্রদেয় লভ্যাংশ হচ্ছে ডেবিট। এবং যেহেতু আমরা এখনো কি করি নাই, যেহেতু আমরা এখনো নগদ টাকা প্রদান করি নাই, আজকে প্রদান করব। তার মানে আজকে আমার থেকে নগদ টাকা চলে যাচ্ছে। আজকে আমার থেকে কি যাচ্ছে? নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে নগদ ক্রেডিট, তার মানে নগদ ক্রেডিট, তার মানে প্রদেয় লভ্যাংশের ফলে আমার দায় কি করছে? দায় হ্রাস পাইছে এবং সম্পদ হ্রাস পাইছে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? আচ্ছা, মফিজুর, প্রদেয় লভ্যাংশ ডেবিট, নগদ ক্রেডিট। ঠিক আছে, প্রদেয় লভ্যাংশ দায় ছিল 9 তারিখে, আজকের দিনে তো টাকাটা দিয়ে দিচ্ছে, তার মানে দায় শেষ, আর পাবে না আমার থেকে টাকা। টাকা কিন্তু আমি 9 তারিখে 9 তারিখে দিই নাই, মানে প্রথম যে ডেট, টাকাটা দিই নাই। আজকের দিনে টাকাটা দিচ্ছি, তার মানে নগদটা ক্রেডিট করতেছে। ক্লিয়ার? প্রত্যেকের 100-এ 100 ক্লিয়ার হয়েছে কিনা? নগদ লভ্যাংশ, নগদ লভ্যাংশ সবার 100-100 ক্লিয়ার হয়েছে কিনা? নগদ লভ্যাংশ সবার 100-100 ক্লিয়ার হয়েছে কিনা? নগদ লভ্যাংশ সবার 100-100 ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? একেবারে খুব ইজি, খুব ইজি বিষয়। বুঝতে পারছেন কিনা? ওকে, নিলয় ক্লিয়ার। বাকিদের 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 ক্লিয়ার। তার মানে এটা পরিবর্তনটা কি? এটা পরিবর্তনটা হচ্ছে কি? পরিমাণগত, পরিমাণগত। ওকে, ক্লিয়ার 100%, 100%। সো 100% ক্লিয়ার করে যাওয়া, যে মনে হয় ক্লিয়ার, মনে হয়, কোনো কনফিউশন রাখার দরকার নাই, কোনো কনফিউশন রাখার দরকার নাই। যেটা ক্লিয়ার করে যাবে 100%, না বুঝলে আমি প্রশ্ন করব, আমাকে আবার বুঝাই দিবে। বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে নগদ লভ্যাংশে আমার দুইটা ব্যাপার। আবার একটু আমি যদি রিমাইন্ডার করি, নগদ লভ্যাংশে আমার দুইটা ব্যাপার। একটা হচ্ছে ঘোষণার সাথে সাথে, আর একটা হচ্ছে ঘোষণা পরবর্তীতে। ঘোষণার সাথে সাথে হইলে লভ্যাংশ ডেবিট, নগদ ক্রেডিট। ঘোষণা পরবর্তীতে হলে এখানে আমার দুইটা জাবেদা। একদিন আমি ঘোষণা দিব 9 তারিখের জাবেদা, আর যেদিন প্রদান করব সেদিনের জাবেদা। একদিন আমার দায় থাকবে, পরবর্তীতে আমার দায় কাটি যাবে, এবং পরবর্তী আমি নগদ কি করে দিব? প্রদান করে দিব। ওকে, ক্লিয়ার ভাইয়া। ওকে, ক্লিয়ার মেহরুন এবং মফিজুল। ঠিক আছে, আসেন। তার মানে আমাদের গুরুত্বপূর্ণ ভার্সিটি অ্যাডমিশন জন্য আরেকটা কোনটা ভাইয়া? আরেকটা হচ্ছে শেয়ার লভ্যাংশ। শেয়ার লভ্যাংশ পরবর্তীটা হচ্ছে ভাইয়া শেয়ার লভ্যাংশ। শেয়ার লভ্যাংশ। এখন শেয়ার লভ্যাংশ দিচ্ছি। এতদিন কি দিছিলাম? এতদিন কি দিছিলাম? নগদ টাকা দিছিলাম। এখন আমি কি দিচ্ছি? এখন আমি শেয়ার দিচ্ছি, শেয়ার দিচ্ছি। এখন শেয়ারের ফলে কি বৃদ্ধি পাই বলেন তো? আচ্ছা, বলার দরকার নাই, একটু কনফিউজড হবেন। শেয়ার দিলে কি বৃদ্ধি পাই ভাইয়া? শেয়ার দিলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাই, কারণ শেয়ারের মাধ্যমে আমরা কি করি? কোম্পানির মালিকানা অর্জন করি শেয়ারের মাধ্যমে।
আমি জাবেদা দেওয়ার আগে আমাকে একটু বিষয়টা ক্লিয়ার করে নেবেন। শেয়ার দিলে আমাদের কি পাই ভাইয়া? কোম্পানির মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। কারণ আমরা যদি কোনো কোম্পানির শেয়ার পাই, সেই কোম্পানির প্রতি আমার একটা কি সৃষ্টি হয়? মালিকানা সৃষ্টি হয়। তার মানে আমাকে যখন শেয়ার লভ্যাংশ প্রদান করা হবে, আমার ওই কোম্পানির প্রতি এক প্রকারের মালিকানা সৃষ্টি হবে, মানে আমি ওই কোম্পানির এক প্রকারের মালিক হতে পারবো। এখন আমরা অনেক সময় নগদ